জামাইবাবুর নামে যে লোকটা মারা গেছে সেটা ওই চোর ছেলেটি। শেষদা ভাই যখন একবার এ বাড়িতে এসেছিল তখন ও আবার আসবে। আমি শিওর ও আসবেই। আসবেই তো, আসবেই। জামাইবাবু আমার ওপর বদলা নিতে আসবে, আমিও তককে তককে থাকবো, প্রস্তুত থাকবো। আমি আমার পরিবারকে নিজের প্রাণ দিয়েও রক্ষা করব। তোমরা যতই আমাকে খারাপ ভাবো, রাগ করো, কিন্তু তাও আমি এই পরিবারের কথাই ভাববো। দয়া করে তোমরা বাড়িতে এই শ্রাদ্ধের অনুষ্ঠানটা করো না। এসব করে আমার দিদিভাইটাকে আর কষ্ট দিও না। আমি কথা দিচ্ছি, আমি এই সত্যিটা সবার সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। অপু দাঁড়াও। আপনি আপনি কি সত্যি এসেছিলেন? হ্যাঁ বলুন না, আমাদের ঘরে এসেছিলেন আপনি? তাহলে আপনি কেন একবার আমার সাথে দেখা করলেন না? আমার সাথে কেন দেখা করলেন না আপনি? আপনাকে দেখার জন্য আমি পাগল পাড়া হয়ে আছি। কেন দেখা করলেন না? ও মা, বলছি আমার কিন্তু মনে হচ্ছে অপু নাটক করছে। শ্রাদ্ধটা কিন্তু করা উচিত মা, না হলে বিপদ হয়ে যাবে। অপু শোনাও না। অপুমা যখন জোর দিয়ে বলছে সে প্রমাণ করে দেবে, তখন যতদিন না সে প্রমাণ করতে পারছে ততদিন দৈপায়নের শ্রাদ্ধ হবে না। এটা আমার নির্দেশ। দীপু, আমি পেরেছি। আমি জামাইবাবুর শ্রাদ্ধের অনুষ্ঠানটা আটকে দিতে পেরেছি। আমি কোনো ভুল করিনি তো দীপু, বলো না। না, তুমি কোনো ভুল করনি। আমার অপু কোনো ভুল করতেই পারে না। তুমি এভাবেই সারা জীবন আমার পাশে থাকবে তো দীপু? আর কোনোদিনও আমায় ছেড়ে চলে যাওয়ার কথা বলবে না তো তুমি? বলবো না, আর কোনোদিনও বলবো না। আমি সব সময় তোমার সাথে থাকবো, সব সময়। দেখি তুমি কাঁদছো? একদম কাঁদবে না। আমার অপুর চোখে কোনো জল থাকবে না। দেখি অপু, তুমি জীবনের সমস্ত যুদ্ধ হাসি মুখে অতিক্রম করে যাবে। কাঁদবে না একদম। কাঁদছি না তো, কাঁদছি না আমি। আমার চোখে তো এটা আনন্দের জল। আমি আমার দিদি ভাইয়ের স্মৃতির সিঁদুর মুছে যেতে দিইনি দীপু। তুমি দেখো, এবার আমি সবাইকে খুব ভালো রাখবো, সবাইকে ভালো রাখবো। সবাইকে ভালো রাখবে? আর তুমি তুমি কি করে ভালো থাকবে? আমিও ভালো থাকবো, আর আমাকে ভালো রাখার দায়িত্ব তো তোমার। হ্যাঁ, তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। তুমি আমার পাশে থাকলেই তো আমার আনন্দ, আমার জয়। তুমি সারা জীবন আমাকে এভাবেই আগলে রেখো।
আমি সারা জীবন তোমাকে এভাবে আগলে রাখবো অপু। আমায় কথা দাও, তুমি সারা জীবন আমাকে এতটাই ভালোবাসবে, এইভাবেই আগলে রাখবে। কথা দিচ্ছি, আমি সারা জীবন তোমাকে এভাবেই আগলে রাখবো, এতটাই ভালোবাসবো। কিন্তু অপু, আমি তোমাকে এইটুকু ভালোবাসতে পারছি না অপু। আমি তোমাকে আরো বেশি করে ভালোবাসতে চাই, উজাড় করে ভালোবাসতে চাই। এবার লিস্ট দেখে দেখে আমাকে মেলাতে হবে কোথায় কি টাকা ইনভেস্ট করে রেখেছি। এইটুকু টাকায় আমার তো 2-3 দিনও চলবে না। সেদিনকে আমি কতগুলো টাকা গয়না ইনভেস্ট করে ফেললাম। সুপর্ণার যে গয়নাগুলো সরিয়েছি সেগুলো তো একসঙ্গে ওই প্যাকেট করে বাগানে পুঁতে দেওয়া আছে। বাগানের দিকে তো আমি যেতেই পারলাম না, সমস্তটা ওই অপুর জন্য। না 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 না, আমাকে একবার বাড়িতে যেতেই হবে। ওই 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 গয়নাগুলো আমাকে কালেক্ট করতেই হবে। আর 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 ক্যাশ 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 কোথায় রাখলাম? আমি তো কিচ্ছু মনে করতে পারছি না, তাড়াহুড়ো হয়ে। রাইট, হ্যাঁ, আমি বাথরুমের লফটের ওপরে বেশ কয়েক লক্ষ টাকা রেখেছিলাম। আর আর স্টোর রুম রাইট 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 বাথরুমের লফটের ওপরে, স্টোর রুমে, আর আর বাগানে ওই প্যাকেটে সমস্ত টাকা আর ক্যাশ গয়না সবটা আমাকে একবারে কালেক্ট করতে। কিন্তু অপু আমাকে সন্দেহ করেনি তো। আগের দিন ও যেভাবে আমার পেছন পেছন দৌড়লো, তাতে ও যদি সন্দেহ করে থাকে, আর ও যা জিনিস, তাতে ওর যদি একবার মনে হয় যে আমি ওই ঘরটাতে গিয়েছিলাম, তাহলে ও তককে থাকবে আর আমাকে ধরার চেষ্টা করবে। কিন্তু আমাকে তো একবার বাড়ি যেতেই হবে। মোবাইল কোথায় গেল? কটা বাজে এখন? আমাকে আজকে রাতেই যেতে হবে। যত লেট করবো তত বিষয়টা আমার হাতের বাইরে চলে যাবে। যত লেট হবে আমি এই শহর ছেড়ে এই দেশ ছেড়ে আর পালাতে পারবো না। সিমটা ইমিডিয়েট চেঞ্জ করে ফোনটা করে ফেলি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি দৈবান মুখার্জি বলছি। হ্যাঁ বলছি, আমার পাসপোর্ট ভিসা এগুলো সব রেডি তো? হ্যাঁ, না না না, আমি প্লেনের টিকিটটা কখন পাবো? কি? ওরে, সমস্ত টাকাটা আমি ক্যাশে দেব। হ্যাঁ, টাকা ছাড়া একটা বিন্দু বুঝতে পারো না নাকি? অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার ওই পাসপোর্ট ভিসা প্লেনের টিকিট সমস্ত পেপারসগুলো রেডি করো, বুঝতে পেরেছো? আর এক মুহূর্ত সময় নষ্ট করা চলবে না।
দৈপায়নের বেঁচে থাকার ব্যাপারে অপু যেই সন্দেহটা করছে আমি পুলিশকে জানিয়ে দিয়েছি। পুলিশ তাদের মতো করে খোঁজ খবর শুরু করেছে, আর আমাকে বললো যে যেখানে যেই অবস্থায় দৈপায়নকে পাক না কেন ওরা অ্যারেস্ট করবে। দেখো অরিন্দম, দৈপায়ন নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। একটা আসামিকে নিয়ে কথা বলার কিংবা আলোচনা করার ইচ্ছে বা প্রবৃত্তি কোনোটাই আমার নেই। কোনো আলোচনা নয়, যতদিন বেঁচে থাকবে ওকে পালিয়ে পালিয়ে বাঁচতে হবে। ওর মতো সন্তান এটা ভাবলেই লজ্জায় মাথাটা আমার নুয়ে যায়। ওর মতো কুসন্তানকে আমি সম্পূর্ণভাবে ভুলে থাকতে চাই। ভুলে গিয়ে আমি আমার নিজের পরিবারের মানুষজনের মুখে হাসি ফোটাতে চাই, তাদের হাসি খুশি দেখতে চাই, আর সেজন্য আমি অবলাকে বোঝাবো। সত্যি আমাদের পরিবারটা কি ছিল আর কি হয়ে গেল। সত্যি সুপর্ণা বিয়ে হয়ে বউ হয়ে এলো, তারপর অপু বিয়ে হয়ে এলো, আর অপু আমাদের সবার মন জয় করলো। একটা খারাপ মেয়ের সঙ্গে দীপুর যাতে বিয়ে না হয়ে যায় সেই জন্য নিজের চাকরি করার স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে দীপুর বউ হয়ে এই বাড়িতে চলে এলো। তারপর একের পর এক স্যাক্রিফাইস করেই চললো, আমাদের সবার মুখে হাসি ফোটালো, আমাদের সবার মন জয় করলো। তারপর শত বাধা সত্ত্বেও চাকরির পরীক্ষায় বসলো, সসম্মানে উত্তীর্ণ হলো, সেই চাকরি পেল, আবার সেই চাকরিটা ছেড়েও দিল। সবকিছুর জন্য দৈপায়ন দায়ী। ঠিকই বলেছো বাবা, কিন্তু মাকে এটা কে বোঝাবে? আমি বোঝাবো, আমি বোঝাবো তোদের মাকে, এবং তাকে বুঝতে হবে, সবটা বুঝতে হবে। না বাবা, তুমি প্লিজ মাকে জোর করো না। মার যদি বোঝার হয় তাহলে নিজে থেকেই বুঝবে। আর তাছাড়া অপু তো বলেইছে যে ও দায়িত্ব নিচ্ছে, আমাদের পরিবারের সবার মুখে ও আবার হাসি ফোটাবে, সেজ বৌদিকেও সুস্থ করে তুলবে। মাকে তুমি জোর করো না বাবা। না 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 না, বুঝতে পারছিস না? না বুঝলে তো চলবে না, তাকে বুঝতে হবে। মা বুঝবে না বাবা, মা তো অপুকে ভুল বুঝে রেগে আছে ওর ওপর, সেই জন্য অপুও খুব কষ্ট পাচ্ছে। হ্যাঁ রে, তো অপুমা কোথায়? তাকে দেখছি না। শয়তান কা নাম লিয়া আর শয়তান হাজির। আরে বাস, এই অপু, হঠাৎ এত পিঠে পুলি মালপুয়া পায়েস এসব হঠাৎ? আসলে পৌষ পার্বণের দিন তো আর পিঠে পুলি বানানোই হলো না, ওই খারাপ খবরটা এলো, তাই আজ এই অপু খানসামা বড় বৌদি আর খুশির সাহায্য নিয়ে ওই বাইরের রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে পিঠেগুলো বানিয়েছে। ফাটিয়ে দিয়েছিস, একেবারে ফাটিয়ে দিয়েছিস। দে দেখি, খান কতক দে দেখি, দে দে দে। এই নাও বাবা। হ্যাঁ, আরে এ কি রে, একটা খেয়ে দিতে বললো, আরে দে, খান কতক দে। বাবা, তুমি না সুগারের রোগী, তাই তোমার জন্য একটা পিঠেই বরাদ্দ। এইটা কিন্তু ঠিক না। হ্যাঁ, এটা খুব খারাপ। আমি এর জন্য তোর বিরুদ্ধে আদালতে নালিশ ঠুকতে পারি। বাবা, তুমি না একটা কাজ করো, তুমি আরো জোরে চিৎকার করো, তাতে তোমার আওয়াজটা আদালত অবধি পৌঁছবে, তারপর তোমার আর একটা পিঠেও জুটবে না। তার থেকে বরং তুমি এই একটা পিঠেই সোনা মুখ করে ভালো ছেলের মতো খেয়ে নাও। খাও খাও। আমি কিরকম উল্টো টাইটটা দিল দেখলি? আমি চলি ডালে ডালে, উনি চলেন পাতায় পাতায়, তাই খাই। জানিস অপুমা, আজ বড় মাকে মনে পড়ে যাচ্ছে। আমার মা এমনি পিঠে বানাতেন, কতটুকুই বা সঙ্গতি ছিল তখন, কিন্তু সব জোগাড় করে মা পিঠে বানাতেন। তোর হাতে তৈরি পিঠের স্বাদের থেকে আমার মায়ের হাতে তৈরি পিঠের স্বাদ হয়তো আরেকটু বেশি ভালো, কিন্তু
মায়ের হাতের পিঠেতে যে ভালোবাসা লেগে থাকতো, তোর হাতের পিঠেতে ঠিক সেই রকম ভালোবাসা লেগে আছে। অপু অপু বলছি, বাবাকে আর একটা পিঠে দাও না গো। না না বড় বৌদি, আর একটাও না। বাবা না সুগারের পেশেন্ট। আচ্ছা, আমরা কি সব বানের জলে ভেসে এসেছি? আমাদেরও দেওয়া হোক। দেবো দেবো, সবাইকে সব দেবো। এই যে, ও বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই নাও, দেখি। কি ভালো। আরে আমি তো ভেবেছিলাম এবছর আর পিঠেপুলি জুটবেই না। জুটবে জুটবে, এই অপু ম্যাজিশিয়ান থাকতে না সবার সব জুটবে। এই অপু, বলছিলাম যে আমার পুজো সোনার পিঠেটাও না তুমি এখানেই দিয়ে দাও, আমরা ঘরে গিয়ে খাবো, কেমন? মেজ বৌদির পিঠেটা না আমি মেজ বৌদিকে ঘরে গিয়ে দিয়ে আসবো। কেন? তুমি আমায় বিশ্বাস করো না? না, করি না। এ বাবা। আসলে তোমার প্লেটে যদি এখন আমি পিঠেটা দিই, সেটাই খাবার টেবিল থেকে ওই ঘর অব্দি পৌঁছবে না, খালি প্লেটটাই পৌঁছবে। পিঠেগুলো তো আর থাকবে না। আসলে কি বলো তো মেজদা ভাই, রাস্তাটা না অনেকটা, ওই যেতে যেতে এই পিঠেগুলো তোমার পেটের মধ্যে পথ হারাবে। এটা তুমি ঠিকই বলেছো। আমি একদম ঠিক কথাই বলি। বর্ষা, আমাকে একটা প্লেটার বাটি দাও না। অপু, তুমি এই বাটি প্লেটের মধ্যে কার জন্য পিঠে পায়েস নিচ্ছ? দিদি ভাইয়ের জন্য। আমার দিদি ভাই না পিঠে পুলি পায়েস খেতে খুব ভালোবাসে, তাই ওকে একটু খাওয়াবো। কিন্তু অপু, বলছি কি, ডাক্তারবাবু সুপর্ণাকে এই পিঠে পুলি পায়েস খাওয়ার অনুমতি দেবে গো? হ্যাঁ হ্যাঁ বড় বৌদি, আমি ডাক্তারের সঙ্গে কথা বলে নিয়েছি, উনি বলেছেন কোনো অসুবিধে নেই। আমি দিদি ভাইকে খাওয়াবো আর বোঝাবো যে জামাইবাবু অনেক বড় অন্যায় করেছেন, আর একের পর এক অন্যায় উনি করেই চলেছেন। এটা তো দিদি ভাইকে বুঝতে হবে বড় বৌদি। জামাইবাবু যদি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তাহলে তো খুব ভালো, আর না হলে আমার মনে হয় না দৈপায়ন আত্মসমর্পণ করবে, বরং আমার ধারণাটা অন্য। আমার ধারণা যে দৈপায়ন এই দেশ ছেড়ে পালিয়ে যাবার প্ল্যান করবে। হ্যাঁ, করতেই পারে, কারণ ও তো কোনোদিনই খুব একটা এই সংসারের প্রতি, পরিবারের প্রতি পিছু টান ছিল না। তাই জামাইবাবুর জন্য এই পরিবারের মানুষগুলো আর কষ্টে থাকবে না মেজদা ভাই, সবাই খুশিতে ভরে উঠবে আবার। এটা তো সবাইকে বুঝতে হবে, বলো। ঠিক বলেছিস মা, আর তোকেই সেটা বোঝাতে হবে, সবাইকে বোঝাতে হবে তোকে। প্রথমে বোঝাবি তোর দিদি ভাইকে, দিদি ভাইকে গিয়ে বোঝা সে মা হচ্ছে, তার সন্তান ভূমিষ্ঠ হবে কদিন পরে, সেই সন্তান যেন মায়ের পরিচয় নিয়ে বড় হয়ে ওঠে, সেই সন্তানের গায়ে যেন কুলাঙ্গার পিতার পরিচয়ের কণা মাত্র না স্পর্শ করতে পারে। হ্যাঁ বাবা, আমি বোঝাবো দিদি ভাইকে। যারা আছে, যে আসছে, দিদি ভাই যেন তাদের জন্য বাঁচে, আর যে মানুষটা দিদি ভাইকে এতটা কষ্ট দিয়েছে তাকে যেন ভুলে যায়। জামাইবাবুকে যে শাস্তি পেতেই হবে বাবা। আমি যাই, দিদি ভাইকে গিয়ে একটু খাইয়ে দিয়ে আসি। একটা বিশ্বাস আমার মনের মধ্যে শিকড় মেলেছে, উপমা যতদিন এ পরিবারে থাকবে
এ পরিবারের দুঃখকে সে প্রবেশ করতে দেবে না। শুধু আমার একটা দুঃখ রয়ে গেল, অপুমার অর্জন করা চাকরিটা অপুমাকে ছেড়ে দিতে হলো। এই ব্যথাটা আমার বুকে পাথর হয়ে জমে থাকবে যতদিন আমি বাঁচব। স্যার, আপনি কি এখানে নেমে যাবেন? কেন, নেমে যাওয়ার জন্য ভাড়া করে নিয়ে এসেছি তোমাকে। বাহ বাহ, রাতের ভাত রাজকাইতে যাবে নাকি? বললাম না কয়েক ঘন্টার জন্য ভাড়া নেব। শোনো, এইখানেই থাকবে। আমি একটা কাজ সেরে আসবো, তারপর তোমার সাথেই যাব। আমি কি তাহলে একটু খেয়ে আসবো স্যার? যাও, খেয়ে এসো। সিস্টার, আসবো? হ্যাঁ আসুন। আমি দিদি ভাইয়ের জন্য রাতের খাবার নিয়ে এসেছি। দিন, আমি খাইয়ে দিচ্ছি। বলছি যে আমি আজকে ওকে খাইয়ে দিই। আপনি খাইয়ে দেবেন? কিন্তু আর কিচ্ছু কিন্তু না, এবার থেকে আমার দিদি ভাইকে আমিই খাইয়ে দেব। বাড়িতে তো এখনো লাইট জ্বলছে। কটা বাজে? তার মানে এখনো অনেকেই জেগে আছে। আমাকে সমস্ত লাইটগুলো অফ হওয়া অবধি অপেক্ষা করতে হবে।